আরিয়ানের শেষের কথাটায় একরাশ মিনতি ভেসে উঠল। আদনান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদনান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বড় ভাইয়ের মতো উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি তোমার কথাগুলোতে মুগ্ধ হয়েছি। তোমার বা হৃদিতার উপরে আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু একটা কথা কি জানো ভাই, মস্তিষ্ক সব বিবেচনা করতে চেয়েও অবুঝ মন তা মানছে না। তবু আমি সবার ভালো চেয়ে নিজের মনকে বোঝাতে চেষ্টা করব। আমার মনের কথা আমি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তবে আজকে আমি তোমাকে একটা কথা বলবো হৃদিতা, আর তোমার ভালোর জন্য আশা করি তুমি কথাটা মেনে নিবে। আরিয়ান হেসে বলল, কি কথা আদনান? তুমি হৃদিতাকে বিয়ে করতে চাইলে এখনই বিয়ে করো না। কারণটা আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তুমি আর হৃদিতা এখনো কেউ স্টাডি কমপ্লিট করনি, নিজেদের জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত হওনি। তোমার যেমন বিডিতে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, তেমনি কানাডায় হৃদিতারও ডাক্তারি পড়াশোনা বাকি রয়েছে। এই মুহূর্তে বিয়ে হলে কিছুতে তোমার মায়া ছেড়েও কানাডায় ব্যাক করতে চাইবে না। তাই পুরোপুরি মায়ার পবিত্র বন্ধনে জড়ানোর আগেই তুমি প্রতিষ্ঠিত হতে সাহায্য করো, ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। সামান্য সময়ের বিচ্ছেদের পর আবার একত্রিত হবে, তখন দেখবে এর থেকে আর সুখময় কিছু আর হতে পারে না। এগুলো শুধু আমার কথা না, আমার বাবা মা, তোমার মা, এমন রেজা আঙ্কেল, সবাই এগুলো আগের থেকে ঠিক করে রেখেছেন। কিন্তু তারা তোমাদের বিয়ের পর হৃদিতাকে কানাডা পাঠাতে চাচ্ছেন। তুমি কষ্ট পাবে বলে হৃদিতা এখনও তোমাকে এই কথাগুলো বলেনি, কিন্তু আমার মনে হয় তোমার এই কথাগুলো এখনই জানা উচিত। আমি জানি হৃদিতা বিয়ের পর কিছুতেই কানাডা ব্যাক করতে চাইবে না, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে শক্ত ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার ভালোবাসার অগ্নি পরীক্ষা। আদনানের কথা শুনে আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। অন্য কোনো কথা তার মাথায় ঢুকছে না। হৃদিতার সাথে তার বিচ্ছেদ হবে, এটা ভাবতেই তার হৃদয় জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ে বিচ্ছেদ হলেও হৃদি এই মুহূর্তে তার অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেছে। তার আত্মার সাথে পুরোপুরি মিশে গেছে। সে কিভাবে তাকে ছাড়া কয়েকটি বছর থাকবে? একটি মুহূর্তও তো সেই হৃদি ছাড়া কল্পনা করতে পারে না। আরিয়ান কোনো কথা বলছে না দেখে আদনান বুঝতে পারল তার কথাগুলো এখন আরিয়ানের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওকে সবটা বুঝিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তাই আদনান আরিয়ানকে জড়িয়ে ধরে ওর পিঠে একটা আলতো চাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান আদনানের বিছানায় ধপ করে বসে পড়ল। আদনানের কথাগুলো সে গভীর মনোযোগ সহকারে ভাবতে লাগলো। মস্তিষ্ক নানা যুক্তি দিয়ে আদনানের কথাগুলো বোঝানোর চেষ্টা করতে চাইলেও অবুঝ হৃদয় যে কিছুতেই মানতে চাইছে না। বুকের বাঁ পাশটা ভীষণভাবে ব্যথা করছে তার। অতি কষ্টের হৃৎস্পন্দন যেন বারংবার থেমে থেমে চলছে। হঠাৎ দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরল আরিয়ান। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করলো। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সেখান থেকে দুই ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। প্রায় 1 ঘন্টা ধরে নিজের মনের সাথে বোঝাপড়া করে ছাদের দিকে পা বাড়ালো আদনান। তার মনের ভেতরে বোঝা অনেকখানি হালকা হয়ে গেছে। আরিয়ানের কথায় এমন কি জাদু আছে কে জানে,
তার কথাগুলো শোনার পর থেকেই আদনানের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে চলেছে। কিন্তু এই মুহূর্তে আরিয়ানকে সে আরেক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে রেখে এসেছে। সেই পরীক্ষায় আরিয়ান কিভাবে উত্তীর্ণ হয় সেটাই দেখবে আদনান। ছাদের দিকে যাওয়ার সময় আদনান দেখতে পেল মিসেস আনিকা রায়হান মিসেস শায়লাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। মিস্টার রায়হান এক পাশে থমথম মুখ করে বসে আছে। আদনান একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো। তাকে দেখে প্রত্যেকেই সেখানে হকচকিত হয়ে উঠল। সবাই আগ্রহ নিয়ে বুঝতে চেষ্টা করলো আদনানের মনে এই মুহূর্তে কি চলছে। আদনান তাদের প্রত্যেকের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কানাডা যাচ্ছি না। আদনানের এই একটা কথাই মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান সহ প্রত্যেকের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরীর চোখে মুখেও হাসির রেখা ফুটে উঠল। মিসেস আনিকা রায়হান দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মিস্টার রায়হানও ধীর পায়ে এসে আদনানকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস আনিকা রায়হান কান্না করতে করতে বললেন, তুমি আমাদের ভুল বুঝো না আদনান, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে আমরা ঠকাতে চাইনি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও বাবা, আমাদের থেকে কখনো দূরে চলে যেও না। মিস্টার রায়হান অনুশোচনার কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে বারণ করেছিলাম তোমাকে সব কিছু না জানাতে। জানালে তুমি খুব কষ্ট পাবে। এজন্য ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা বলতে চেয়েছিলাম। তোমাকে কষ্ট দিতে বা ঠকাতে আমরা কেউই চাইনি। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি ড্যাড আর মাম্মা তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি কষ্ট পাবো বলে তোমরা হয়তো বলতে চাওনি। কিন্তু আমার এতদিনের ভালোবাসাকে দূরে যেতে দেখে আমিও আমার রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরিয়ান ভাই আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সম্পর্কের মূল্য কতটুকু। তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরী আদনান কাকে ভালোবাসার কথা বলছে বুঝতে পারছে না। তবে তারা আর কিছু জিজ্ঞাসা না করে চুপ করে রইলেন। আনিকা রায়হান চোখ মুছে বললেন, মা বাবার কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আদনান নিজের বাবা মাকে একসাথে বুকে জড়িয়ে ধরল। পরম শান্তি অনুভব করছে সে। ছাদের এক পাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রুহি। তপ্র রোদে পুড়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড্ড অভিমান হয়েছে তার আদনানের প্রতি। তার যে কতটা কষ্ট হচ্ছে তা সেই হনুমানটা বুঝবে কি করে। আর যাবে না সে সেই হনুমানের কাছে। কে হয় ওর এই মানুষটা? সে যদি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আমি ওর ধারে কাছে যাব না। এসব ভাবতে ভাবতেই চোখের পানি মুছল রুহি। আদনান যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। অনেকক্ষণ ধরে রুহিকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে আদনান। এক সময় এগিয়ে এসে হালকা একটা কেশে বলল, ম্যাডামের কি কান্নাকাটি শেষ হয়েছে? তাহলে একটু কথা টথা বলতাম। রুহি চমকে পেছনে তাকালো। তার চোখকেই সে যেন বিশ্বাস করতে পারছে না। সাথে সাথে মনে এক অপার আনন্দ খেলে গেল। খুশিতে মনটা চকচক করে উঠল আদনানকে তার সামনে দেখে। পরক্ষণেই সকলের ঘটনাটা মনে করে মুখ কালো করে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রুহি। কথা বলবে না সে এই বদমেজাজি লোকটার সাথে। আদনান আবারও একই কণ্ঠে বলল, ম্যাডাম আমাকে দেখে মনে হয় খুশি হয়নি। আমাকে দেখে ম্যাডাম মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহি তাও কোনো কথা বলছে না। আদনান তাও বলে যাচ্ছে, আচ্ছা, এখন একটু কথা বললে কিছুই হবে না। কথা না বললে ঝগড়া হবে কি করে? ঝগড়া করে তারপর না হয় কথা না বললেই হবে। এখন কেন শুধু শুধু কথা বলছে না মিস ধানি লঙ্কা? রুহি এবার আদনানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার সাথে ঝগড়া করব কেন? আমি কথাই বা বলবো কেন? কে হন আপনি আমার? আমি তো আপনার কেউই হই না। তাহলে এসেছেন কেন কথা বলতে? চলে যাচ্ছিলেন, চলে যান। আদনান রুহিকে এক টানে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে স্নিগ্ধ
মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। আর রুহি গোল গোল চোখে আদনানকে দেখতে লাগলো। আদনান রুহির মুখের কাছে মুখ এনে বলল, জানতে চাও কি হও তুমি আমার? রুহি চুপ করে থেকে অপলক আদনানের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে মুখে জিজ্ঞাসা, কে হয় সে আদনানের? আদনান রুহির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুঝিয়ে দিল সে কে হয় তার। রুহির পুরো শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ ছড়িয়ে গেল। অবাক বিস্ময়ে সে আদনানের মুখের পানে তাকিয়ে থাকলো। আদনান রুহির সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, এই কদিনে তুমি আমার অনেক কিছু হয়ে গেছো। মনের অজান্তেই আমার মনের পুরোটাই দখল করে নিয়েছো তুমি। সেটা এতদিন বুঝতে না পারলেও আজ ভালোভাবে বুঝতে পেরেছি আমি। যখন আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বুকের ভিতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কেউ একজন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না সে কে। পরে যখন তুমি এলে আমাকে আটকাতে আর আমি যখন তোমাকে ফিরিয়ে দিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কে হও। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সেই কষ্টকে বুকে চাপা দিয়ে তোমার থেকে দূরত্ব রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি তোমার থেকে আমার দূরত্ব সৃষ্টি হওয়া কখনো সম্ভব না। রুহি মনোমুগ্ধের মতো আদনানের কথাগুলো শুনছিল। সেও যে মানুষটাকে মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছে সেটা আজকেই সে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছে। যখন আদনান তাকে ছেড়ে কানাডা চলে যাচ্ছিল তখন সে অসহনীয় যন্ত্রণায় ভুগছিল। মনে হচ্ছিল বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। আপনি না রিধিতা আপুকে ভালোবাসতেন? তোমার কাছে কোনো কিছু অস্বীকার করব না আমি। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভালোবাসা ও। আর প্রথম ভালোবাসাকে কেউ কোনোদিনও ভুলতে পারে না। হয়তো আমি কখনো পারবো না, মনের এক কোনায় ওর জন্য জায়গা থেকেই যাবে। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসলে সবাইকে পাওয়া যায় না। ভাগ্য নির্ধারিত করা ভালোবাসার মানুষটা অনেক দেরিতেই আসে, যেমনটা তুমি আমার জীবনে এসেছ। আরিয়ান ভাই একটা কথা একদম ঠিক বলেছে জানো, আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখে দেন যা আমরা প্রথমে বুঝতে পারি না। মনে করি আমাদের জন্য আমাদের উত্তম জিনিসটা হারিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য ভালো জিনিসটা আল্লাহ একদিন না একদিন আমাদের হাতে বুঝিয়ে দেন, যেমনটা আজকে আমি তোমাকে পেলাম। রুহি এবার আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কান্না যে সুখের কান্না, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। আদনান রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন জুড়ে প্রশান্তি অনুভব হয়ে চলছে। রুহি আদনানকে ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ব্যাকুলভাবে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো আদনান? রুহির মুখে প্রথমবার নিজের নাম এভাবে শুনে থমকে গেল আদনান। হৃদয় জুড়ে কেমন এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি বইতে লাগলো। রুহির চোখের পানি মুছে দিয়ে আদনান শান্ত কণ্ঠে বলল, ছেড়ে গিয়ে আবার একেবারের জন্য ফিরে আসবো তোমার কাছে রুহি, কথা দিলাম। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের রহস্যময় কথার কিছুই বোধগম্য হলো না তার কাছে। রাইসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করছে। তখনই একটা ফোন কল এলো। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যাঁ বলো, কি জানতে পেরেছো মেয়েটার ব্যাপারে? ওপাশ থেকে কেউ একজন কি যেন বলল। রাইসা শান্তভাবে সেটা শুনে ফোনটা রেখে দিল। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে দোল খেতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। হঠাৎ চোখ খুলে অস্থিরভাবে নিজে নিজেই বলতে লাগলো, এটা তুই কি করে করলি রাইসা? নিজের অপমানের শোধ নেওয়ার জন্য নিজের ভালোবাসা মানুষটার সাথে এমন করতে পারলি তুই? আর এখন ওর জীবনে অন্য একজন মানুষ এসে গেছে, ওকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিস। বলেই পাগলের মতো হাসতে লাগলো সে। তাকে এখন পুরো একটা উন্মাদের মতো লাগছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর সজোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা আয়নার টুকরোগুলো হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তার হাত থেকে অঝরে রক্ত ঝরছে।
চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। দাঁত কটমট করে ক্রোধান্বিত কণ্ঠে রাইসা নিজে নিজে বলতে লাগলো, একবার নিজের ভুলে তুই আরিয়ানকে হারিয়ে ফেলেছিলি রাইসা, এখন তুই আবারও ওকে হারিয়ে ফেলতে পারিস না। তোকে যে করি হোক ওকে নিজের মতো করে হাসিল করে নিতে হবে। এবার আর ওকে হারতে দিস না। দরকার হলে ওই মেয়েটাকে সরিয়ে দে আরিয়ানের জীবন থেকে। ভেঙে টুকরো টুকরো হওয়া আয়নার প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল রাইসা। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার আরিয়ান, তুমি আর অন্য কারো হতেই পারো না। আরিয়ান, রিদিতা, তাদের বন্ধুরা আদনান, রুহি ওরা সবাই লং ড্রাইভে বেরিয়েছে। এবার আরিয়ান, রিদিতা এক গাড়িতে বসেছে আর বন্ধুরা আরেক গাড়িতে বসেছে, আর আদনান, রুহি অন্য গাড়িতে বসেছে। গাড়িটা হাইওয়ে ধরে ছুটে চলছে আপন গতিতে। আরিয়ান ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দিচ্ছে হৃদিতার দিকে। কয়েক সেকেন্ড পর পরই হৃদিতার দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। পরক্ষণেই হঠাৎ করে মুগ্ধতার রেশ কেটে গিয়ে একটা বিষাক্ত চাপা ব্যথা বুক থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে তার। এটা দেখে হৃদিতা বলল, আরিয়ান গাড়ি চালাও ঠিক মতো, পরে না হয় অ্যাক্সিডেন্ট হতে পারে, হাত পা ভাঙবে তখন। তোমার জন্য তো জানও কোরবান করে দিতে পারবো। হৃদিতা চোখ রাঙিয়ে বলল, জান কোরবান করতে হবে না, তোমার শুধু আমার কাছে থাকলেই হবে। এসব কথা দ্বিতীয়বার শুনলে না খবর আছে তোমার। গাড়িতে থাকা মিউজিক বক্সটা থেকে মৃদু আওয়াজে গানের কলি ভেসে আসছে। जो मेरी रूह को चैन दे प्यार दे वो खुशी बन गए हो तुम जिंदगी बन गए हो तुम। হৃদিতা হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। তার হাসি খুশি মুখটা নিমিষেই বিষণ্ণতায় ছেয়ে গেল। কি এক গভীর ভাবনার জগতে তলিয়ে গেল সে। আরিয়ান সেটা লক্ষ্য করে চিন্তিত গলায় বলল, কি হচ্ছে রিদি? তোমার হঠাৎ এইভাবে মুড অফ হয়ে গেলে কেন? হৃদিতা আচমকা আরিয়ানের হাত ধরে করুণ কণ্ঠে বলল, তুমি আমার থেকে কখনো হারিয়ে যাবে না তো আরিয়ান। হৃদিতার এই একটি কথার মাঝে যেন ঝরে পড়ল অপরিসীম বেদনা আর একরাশ মিনতি। এই একটি মাত্র বাক্য শুনে আরিয়ানের হৃৎপিণ্ড ধক করে উঠল। বেশ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে হৃদিতাকে ভালো করে পরোক্ষ করে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ এমন কথা বলছে কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা করতে পারবে না। হঠাৎই আরিয়ানের আদনানের বলা কথাগুলো মনে পড়ে গেল। বুকটা আবার ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তবুও সে এই মুহূর্তে শান্ত রইল। হৃদিতা ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, আমার তবু কেন যেন ভয় করছে আরিয়ান। কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। কোনো এক অদৃশ্য কালো ছায়া যেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বহু দূর সরিয়ে নিচ্ছে। আমি চাইলেও তোমার কাছে আর ফিরে যেতে পারছি না। বলে হৃদিতা ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আরিয়ানের চোখ থেকেও আপনা আপনি অশ্রু ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। সে হৃদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি আমি কোনোদিন হারাতে দেব না রিদি। এই প্রাণ থাকতে না, ঠিক এভাবে আজীবন বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমি সবসময় তোমারই ছিলাম, তোমারই আছে, আর চিরকাল শুধু তোমারই থাকবো। মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাকে কোনোদিন আমার মন থেকে আর মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবেন না। তুমি শুধু আমার রীতি, আর আরিয়ান শুধুই তোমার। হৃদিতা আরিয়ানের বুকের কাছে শক্ত করে মাথা ঠেকিয়ে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল, যেন একটু আলগা হলেই আরিয়ান তার থেকে দূরে চলে যাবে। বেশ অনেকক্ষণ পর হৃদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। সাদা রঙের BMW কারটা শহরতলি ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে। এখানে কোনো যান্ত্রিক পরিবেশ নেই, আছে প্রাকৃতিক স্নিগ্ধতা এবং শীতল বাতাস। আরিয়ান আদনানের বলা কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে হৃদিতার হাত ধরে ফেলল। হৃদিতা তার চোখের দিকে তাকালো। নিজের মনের ভেতরে চলা তীব্র তাণ্ডবকে ভেতরে রেখে আরিয়ান শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার একটা কথা রাখবে হৃদয়? কি কথা আরিয়ান?
আমরা এখনই বিয়ে করব না, একদমই কানাডা ব্যাক করে নিজের স্টাডি কমপ্লিট করে ডাক্তার হয়ে ফিরব। ওদিকে আমি আমার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয়ে যাব, সেই সাথে আমার শখের গান গাওয়াটাকে পার্ট টাইম জব হিসেবে বেছে নেব। এর মধ্যে প্রফেশনাল সিঙ্গার হয়ে গেলেও হতে পারি। আফটার অল এটা তোমার আমার স্বপ্ন। দুজন যখন দুজনের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তখন আমরা পুনরায় একত্রিত হব। আমাদের দুজনের শুভ মিলন ঘটবে, আমাদের পরিণয় থেকে পরিণতি ঘটবে। আরিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল হৃদিতা। সে উত্তেজিত কণ্ঠে বলল। এসব কি বলছো তুমি আরিয়ান? আরিয়ান শক্ত কণ্ঠে বলল। আমি ঠিকই বলছি রীতি, আমাদের দুজনের ভালোর জন্যই বলেছে। প্লিজ আমাকে নিজের জীবন থেকে এভাবে দূরে সরিয়ে দিও না আরিয়ান। আমি পারবো না তোমায় ছাড়া এতগুলো বছর থাকতে। আমার নিঃশ্বাস আটকে আসবে তোমায় ছাড়া। ভীষণ কষ্ট হবে আমার। আমি কিছুতেই তোমায় ছেড়ে থাকতে পারবো না। হৃদিতা কাতর কণ্ঠে আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে বলল। বলতে বলতে কান্না করে দিল হৃদিতা। হৃদিতার কান্না দেখে আরিয়ানের বুকে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কান্নাগুলো ভেতর থেকে দলা পাকিয়ে গলায় এসে আটকে যাচ্ছে। কণ্ঠ রোধ হয়ে নিঃশ্বাস আটকে আসছে তার। তবুও সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। নিজেকে তার হৃদিতার সামনে এভাবে দুর্বল প্রমাণ করলে চলবে না, তাতে মেয়েটা মায়ায় আরও বেশি করে আটকে যাবে। সে অতি সযত্নে হৃদিতার দু চোখের পানি মুছে দিয়ে তার দু গাল ধরে ভেজা ও কোমল কণ্ঠে বলল। আমি তোমার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগেরবার তোমাকে আটকে দিয়েছিলাম আমি, কিন্তু এবার আর আটকাবো না। দহন যন্ত্রণায় সব নিঃশেষ হয়ে গেলেও না, কারণ বিচ্ছেদের পর তো তোমার আমার যে মধুর মিলন ঘটবে, সে অবিস্মরণীয় সুখের মুহূর্ত পৃথিবীর কোনো সম্পত্তি ক্রয় করা যাবে না। আমি তোমার জন্য সেই মহেন্দ্রক্ষণের মুহূর্তটির অপেক্ষায় থাকবো রীতি। বলেই হৃদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল আরিয়ান। হৃদিতা তার বুকের সাথে মিশে হাউমাউ করে কেঁদে চলছে। আরিয়ানের চোখ থেকে নিঃশব্দে অসংখ্য অগণিত অনর্গল অশ্রু ঝরে পড়ছে। দুটি ব্যথাতুর তীব্র যন্ত্রণার হৃদয় আগুনের লেলিহান শিখার মতো প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। হাই, এই কষ্ট যদি বাহিরে বের করে দুনিয়াকে দেখানো যেত। অপরদিকে আদনান আর রুহি তো চুপচাপ থাকার মানুষ নয়। তারা আবারও কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করতে ব্যস্ত। তাদের প্রেম করার থেকে ঝগড়াঝাটি হয় বেশি, কিন্তু দিন শেষে আবার একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। এক সময় আদনান ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। এত ঝগড়াটে লাইফ পার্টনার নিয়ে আমি জীবন কাটাবো কিভাবে? আমাকে তো অকালে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। রুহি রেগে লাল হয়ে উত্তেজিত কণ্ঠে বলল। কি? আমি ঝগড়াটে? তুমি ঝগড়াটে? তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে? রুহির সম্বোধন এ দুদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ড্রাইভিং করতে করতে আদনান আর চোখে রুহির চোখের দিকে তাকিয়ে বলল। 24 গোষ্ঠীর মধ্যে অতি দ্রুত তুমিও এসে যাবে রুহি। হ্যাঁ, সেটা ঠিক, তবে এখনো তো আসিনি। আর আমার সাথে বেশি ঘাটতারামি করলে জীবনেও আসবো না। আমাকে তুমি পেতনি বলো না। একদিন দেখবে অন্য কোনো ভূতের ঘাট ধরে তার গলায় ঝুলে যাব আমি। আদনান অতি দ্রুত গাড়ি ব্রেক কষে গাড়ি থামিয়ে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের স্থির ও শান্ত দৃষ্টিতে সুস্পষ্ট রাগ দেখতে পারছে। রুহি শুকনো একটা ঢোক গিলে বলল। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আদনান রাগান্বিত কণ্ঠে বলল। কি বললে একটু আগে তুমি? রুহি মনে করার চেষ্টা করে বলল। একটু আগে তো কত কথাই বললাম, তুমি কোন কথাটা শুনতে চাচ্ছ? আদনান রাগে স্টারিংয়ের উপর ঘুষি মেরে বলল। রুহি ভয়ে কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল আদনান তার কোন কথাটার জন্য রেগে গেছে। তাই সে কাচুমাচু ভঙ্গিতে মুখটা করুণ করে আদনানের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল। সরি। আদনান রাগ বজায় রেখেই বলল। সরিতে কোনো কাজ হবে না, আর সরি বলারও কোনো দরকার নেই। আমাকে তো তোমার ভালো লাগে না। যাও অন্য কোনো ভূতের গলা ধরে তার গলায় জড়িয়ে পড়ে গিয়ে। রুহি আদনানের হাতটা আরো শক্ত করে ধরে বলল। আচ্ছা সরি তো, আর কখনো বলবো না এমন কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কারোর কথা আমি ঘৃণা করেও ভাবতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও।
আদনানের রাগ তবুও কমলো না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারো সাথে একটুখানিও শেয়ার করতে পারে না, সে সব কথা শুনতেও পারে না। রুহি এবার এক অভিনবীয় কাজ করে বসলো, আদনানের গালে একটা কিস করে বসলো। তারপর গুটিসুটি মেরে অন্য পাশে গিয়ে মুখ ঢেকে বসে রইল। আদনান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল, কিন্তু যখন বুঝতে পারল রুহি তার সাথে কি করেছে তখন তার শরীরের রন্দে রন্দে এক অসাধারণ অনুভূতি বয়ে গেল। তার রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রুহির হাতগুলো ছাড়িয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বসলো। রুহি লজ্জায় লাল হয়ে গেল একদম। আদনান শান্ত কণ্ঠে বলল, তোমার অপরাধ ক্ষমা করা গেল হুলপুরি। কিছুক্ষণ পরে আদনান তাকে ছেড়ে দিয়ে পুনরায় ড্রাইভিং করতে লাগলো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, সেদিন তুমি কি কথা বলেছিলে আদনান? দূরে চলে গিয়েও আবার ফিরে আসবে মানে? আদনান সোজা সাপটা ভাবে উত্তর দিল, আমরা 2 দিনের মধ্যে কানাডা ব্যাক করছি। আমরা মানে আমি, মাম্মা, ড্যাড, রিদিতা। আরিয়ান ভাইয়া রিদিতা যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে দিয়েছে। এটা আমি মাম্মা ড্যাডকেও বলে রেখেছি। তারা অতি দ্রুত শাইলা আন্টি, রেজা আঙ্কেলকেও ব্যাপারটা বলে দিবে। রুহি হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। সে আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে প্লিজ দূরে চলে যেও না, আমার ভীষণ কষ্ট হবে। আদনান রুহির দিকে তাকিয়ে থেকে এক হাত জড়িয়ে ধরে শান্ত ও কোমল কণ্ঠে বলল, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমার কাছে ফিরে আসব, তার মানে ফিরে আসবই। শুধুমাত্র কয়েকটা বছরের যন্ত্রণা, এই বিরহের যন্ত্রণা যদি সহ্য করতে পারো তবে তোমার ভালোবাসা সার্থক। বিশ্বাসের কষ্ট সহ্য করে ভালোবাসার অগ্নি পরীক্ষা দাও। সেই পর্যন্ত তুমি যদি আমাকে একইভাবে ভালোবাসো তবে সেটাই আমার প্রতি তোমার পৈতৃক ভালোবাসা। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম। আমিও এই কয়েকটা বছর দেখতে চাই তোমার প্রতি আমার ভালোবাসা তীব্রতা ঠিক কতটুকু। তারপর কোনো একদিন সকল বাধা অতিক্রম করে আবার তোমার বুকে ফিরে আসবো আমি। সে দিনটার দিকে চেয়ে অপেক্ষা করবে তো আমার জন্য? রুহি অশ্রুসিক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে রইল। গাল দুটো ভিজে গেছে চোখের পানিতে। তার বুকে এই মুহূর্তে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আদনানের বুকের ভিতরেও চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। অতি স্বর্ণপনে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল গাল বেয়ে। রুহি সেদিকে অপলক তাকিয়ে থেকে আদনানের শক্ত করে জড়িয়ে ধরে তার হাতে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব আদনান, তোমার জন্য আমি জনম জনম ধরে অপেক্ষা করতে রাজি আছি। তবুও আমার তোমাকেই চাই। আদনান রুহিকে শক্ত করে জড়িয়ে ধরল। নিস্তব্ধতার মাঝেও তাদের হৃদস্পন্দন সেই মুহূর্তে আরও বেদনা বিধুর করে তুলেছে। সারা দিন লং ড্রাইভে থাকার পর সন্ধ্যার সময় সবাই ঢাকার একটি নামি দামি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছে। আরিয়ান, রিদিতা, আদনান, রুহি প্রত্যেকের মনে তীব্র বিষণ্ণতা থাকলেও বাইরে নিজেদের যথাসম্ভব হাসি খুশি দেখাচ্ছেন। কাকতালীয়ভাবে সেখানে রাইসা আর তার বন্ধুরাও উপস্থিত ছিল, কিন্তু তারা 2 দল 2 পাশে বসাতে কেউ কাউকে দেখতে পায়নি। সেখানে সবাই অনেক মজা মাস্তি করতে লাগলো। হঠাৎই রাইসার একটা ফোন কল আসতে সে বাইরে বেরিয়ে গেল কথা বলার জন্য। ফেরার সময় আরিয়ান আর তার বন্ধু বান্ধবদের দেখতে পেল। আরিয়ানকে অন্য একটা মেয়ের হাত ধরে ক্লোজ হয়ে বসে থাকতে দেখে সে আর সামলাতে পারল না নিজেকে। সোজা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রিদিতা, আদনান আর রুহি তাকে চিনতে না পারলেও আরিয়ান আর তার বন্ধু বান্ধবরা ঠিকই চিনে ফেলল তাকে। ওদের মনে মনে প্রচণ্ড রাগ জেগে উঠল, কিন্তু মুখে কেউ সেটা প্রকাশ করলো না। আদনান অবাক হয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি মিস, কিছু বলবেন? রাইসা আদনানের কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ আরিয়ানকে হাত ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। আচমকা এমন পরিস্থিতিতে আরিয়ান সহ প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। আরিয়ান রাগে চল শক্ত করে রাইসাকে নিজের থেকে আলাদা করে সর্বশক্তি দিয়ে তার গালে একটি চর বসিয়ে দিল। রাইসা জ্বলন্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে গর্জে উঠে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ!
তুমি আমার গায়ে হাত তুললে আরিয়ান, তুমি জানো এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে? একবার তো তার প্রমাণ পেয়েছো, আবারও দেখতে চাও নাকি? আরিয়ান কিছু বলা বা করার আগেই ঈশিতা এবার না পেরে উঠে দাঁড়িয়ে ঠাস করে রাইসার গালে চড় লাগিয়ে দিল। রাইসা বিস্মিত চোখে তাকিয়ে থাকলো তাদের দিকে, আর ঈশিতার চোখ থেকে যেন আগুন ঝরছে। এরপরে আরিয়ান রাইসার দিকে আঙ্গুল তাক করে তীব্র শক্ত কণ্ঠে রাগান্বিতভাবে বলতে লাগলো, আমাকে আমার পরিণতির জন্য তোমাকে সাবধান করতে হবে না রাইসা। তুমি বরং তোমার পরিণতির জন্য এখন থেকে সাবধান হয়ে যাও। একবার ক্ষমা করেছি বলেছে বারবার ক্ষমা করব, এমনটা ভুলেও ভেবো না। তুমি শুধু আমার কোমল আর অসহায় রূপটা দেখেছিলে, কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা কখনো দেখোনি। বেশি বাড়াবাড়ি করলে সেটা অতি শীঘ্রই দেখিয়ে দেব। আর তোমার লজ্জা করে না অতীতে এত জঘন্য একটা কাজ করেও এত উঁচু গলায় কথা বলার? অবশ্যই তোমার লজ্জা থাকবেই বা কি করে? তোমার মতো উগ্র মস্তিষ্কের বেপরোয়া স্বার্থপর একটা মেয়ের লজ্জা না থাকে স্বাভাবিক। নিজের স্বার্থে আঘাত লাগলে তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে, নিচু থেকে অতি নিচুতে নামতে পারো। তোমার মতো মেয়েকে আমি মানুষ হিসেবে গণে ধরি না। আমার সাথে তুমি যে জঘন্য অন্যায় করেছিলে, এর জন্য আমার উচিত তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া। সেটা অনেক আগেই আমার পরিবারে করা উচিত ছিল, কিন্তু সৌভাগ্যবশত তুমি দেশ ছেড়ে পালিয়েছিলে বলে সেটা আর সম্ভব হয়নি। এখনো চাইলে আমি তোমার জঘন্য পরিণতি করতে পারি, কিন্তু লাস্ট চান্স, আই সে লাস্ট চান্স অফ ইয়োর্স। এই তুমি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলে, আর তোমার এই প্রথম আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। টানা 6 মাস আমি জীবন্ত লাশ হয়ে থেকেছি। আমার বেঁচে থাকার পুরো সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। ওই পৃথিবী তোমার মতো বহু আগে দেশ ছেড়ে পালিয়েছে। হাতের কাছে পেলে ওকে আমি কেটে টুকরো টুকরো করতাম। আর এখন আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, তখন আবার এসছো আমার সাজানো গোছানো জীবনটা ধ্বংস করতে। কিন্তু সেটা আর হবে না, আমি হতে দেব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, এবার উল্টাপাল্টা কিছু করলে একদম জীবন্ত মেরে ফেলবো। রাইসা কটমট চোখে একবার হৃদিতার দিকে তাকিয়ে বলল, তুমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছ, তাকে তোমার জীবন থেকে কেড়ে নিব আমি। তখন তুমি দেখি কিভাবে বাঁচাতে পারো। রাইসা কথাটা শেষ করার সাথে সাথে আরিয়ান আবারও ওর আরেক গালে কষে ঠাস করে থাপ্পড় মারল। ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হিংস্র কণ্ঠে বলল,